গল্পটা ছিল এক রাজকুমারীর গল্প, যে মানবজাতিকে রক্ষা করার জন্য প্রথম বিশ্বযুদ্ধই থামিয়ে দিয়েছিল। এই কাজের জন্য সে নিজের পরিবার, রাজ্য আর নিজের প্রিয় মানুষদের চিরদিনের জন্য ছেড়ে দেয়। সেই বিশেষ রাজকুমারীর নাম হলো প্রিন্সেস ডায়না। এই মুহূর্তে ডায়না একজন ফরাসি নারী, সে প্যারিসে থাকেন। হঠাৎ একদিন একজন ব্যক্তি তার কাছে আসে। সে ডায়নার হাতে একটা ব্রিফকেস তুলে দেয়, যেটা পাঠিয়েছে ব্রুস, মানে ব্যাটম্যান, যাকে তো আমরা সবাই চিনি, যে সবসময় সাধারণ মানুষদের রক্ষা করে। তো ডায়না যখন ব্রিফকেসটা খোলে, সেখানে একটা ছবি দেখতে পায়। ছবিটাতে 4 জন মানুষ আছে, তাদের সঙ্গে ডায়নাও রয়েছে। সেই ছবির সঙ্গে একটা ছোট্ট চিরকুটও ছিল। সেখানে লেখা ছিল, আমি ছবিটার আসল কপি খুঁজে পেয়েছি, হয়তো একদিন তুমি তোমার গল্পটা আমাকে অবশ্যই শোনাবে। এই চিরকুটটা পড়ে ডায়নার মনে পড়ে যায় তার পুরনো দিনের কথাগুলো। গল্পটা এখন চলে যায় ফ্ল্যাশব্যাকে। তখন ডায়না অনেক ছোট ছিল। সে একটা দ্বীপে থাকতো তার মায়ের সঙ্গে। তার মা ছিল সেই জায়গার রানী, আর দ্বীপটার নাম ছিল থেমিসকিরা। এই দ্বীপটা ছিল একেবারে গোপন একটা জায়গায়। সাধারণ মানুষ এই দ্বীপ দেখতে বা খুঁজে পায় না, মানে এই দ্বীপটা সবসময় কুয়াশা দিয়ে ঘেরা থাকতো। পৃথিবী থেকে এই জায়গাটা ছিল লুকানো। এই দ্বীপের সবচেয়ে বিশেষ ব্যাপার হলো, এখানে শুধু মেয়েরাই থাকে, একজন পুরুষও নেই। আর এই মেয়েরা সবাই ছিল অসাধারণ যোদ্ধা। তারা প্রতিদিন যুদ্ধবিদ্যা, লড়াই, অস্ত্র চালানো এইসব প্রশিক্ষণ নিত। ডায়না তখনও অনেক ছোট ছিল, কিন্তু সে সবার যুদ্ধবিদ্যা যেভাবে দেখছিল, সেভাবেই নিজে নিজেও চেষ্টা করত, যেন সেও ওদের মতোই হয়ে উঠতে চাইছে। এদিকে ডায়নার মা, যিনি ছিলেন রানী, তিনি কখনোই চান না ডায়না কখনো যুদ্ধবিদ্যা শিখুক, কারণ তিনি ডায়নাকে প্রচণ্ড ভালোবাসতেন। সে আসলে ডায়নাকে তৈরি করেছিল মাটি দিয়ে। তারপর তিনি প্রার্থনা করেছিলেন দেবরাজ জিউসের কাছে, আর জিউস সেই মাটির মূর্তিতে প্রাণ ঢুকিয়ে দেন। এভাবেই ডায়নার জন্ম হয় এই পৃথিবীতে। একদিন রাতের বেলায় ডায়নার মা তাকে তার জন্মের এই গল্পটা শোনাচ্ছিলেন। তিনি বলেন, জিউস হলো দেবতাদের রাজা, তিনি মানুষদের সৃষ্টি করেছেন, আর তিনি মানুষদের খুব ভালোবাসতেন। সেই সময় মানুষরা অনেক শান্তিতে থাকতো, কিন্তু জিউসের ছেলে, যিনি ছিল যুদ্ধের দেবতা, সে মানুষের ওপর ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়েন। তার প্রভাবেই মানুষ একে অপরের প্রতি হিংসা করতে শুরু করে এবং নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দেয়। তখন জিউস আমাদের সৃষ্টি করেছিল মানুষের হৃদয়ে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য, কিন্তু কিছুদিন পর পৃথিবীর অবস্থা আবার আগের মতোই হয়ে যায়। আমরা তখন অ্যামাজনে থাকতাম। আমি ছিলাম অ্যামাজনের রানী, আর আমি লড়াই করেছিলাম জিউসের ছেলের বিরুদ্ধে। তখন জিউস আমাদের সাহায্যের জন্য কিছু দেবতাকে পাঠান, কিন্তু জিউসের সেই ছেলে সব দেবতাদের একে একে শেষ করে দিয়েছিল। জিউস এরপর একা হয়ে যান, আর নিজের সমস্ত শক্তি দিয়ে সে তার ছেলে অ্যারিসের সঙ্গে যুদ্ধ করেন। এই যুদ্ধে অ্যারিস বাধ্য হয়ে পরবর্তীতে সরে গিয়েছিল। জিউস জানতেন তার ছেলে অ্যারিস একদিন না একদিন আবারও ঠিক ফিরে আসবেই, আর তখন সে আবারও মানবজাতিকে ধ্বংস করে দিবে। তাই জিউস আমাদের একটা তলোয়ার দেন। এই তলোয়ার দিয়ে যে কোনো দেবতাকে শেষ করা সম্ভব। এরপর তিনি তার শেষ নিঃশ্বাস দিয়ে এই দ্বীপটা তৈরি করেছিলেন। জিউস এটা করেছিলেন যেন অ্যারিস আমাদের কখনো খুঁজে না পায়। এই কারণেই আমরা পৃথিবী থেকে এখনও লুকানো আছি। এদিকে অ্যারিসের সঙ্গে যুদ্ধের পর জিউস অনেক দুর্বল হয়ে পড়েছিল। তো যাই হোক, সেই দ্বীপেই ডায়না তার মায়ের সঙ্গে থাকে, যাতে অ্যারিস কখনো তাদের খুঁজে না পায়। ডায়না তখন বলে, আমি সেই তলোয়ারটা দেখতে চাই, যেটা জিউস তোমাদের দিয়েছিল। সে তার মাকে আরও জিজ্ঞেস করে, এই তলোয়ারটা কে ব্যবহার করতে পারবে? তার মা জবাব দেন, যার ভিতর অসীম শক্তি আছে, কেবলমাত্র সেই এটা তুলতে পারবে। ডায়নার মা তাকে আবারও বলে, তোমার এই তলোয়ার নিয়ে ভাবার দরকার নেই, কারণ তোমাকে কখনো যুদ্ধ শেখানো হবে না। কিন্তু রানী জানতেন না যে ডায়না তার মায়ের বোনের কাছ থেকে যুদ্ধের সব টেকনিক ইতিমধ্যেই শিখে নিচ্ছে। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে ডায়না অনেক বড় হয়ে ওঠে। একদিন রানী ডায়নাকে প্রশিক্ষণের সময় দেখে ফেলে। রানী তাকে সেখান থেকে ফিরে যেতে বলে এবং তার বোনকে জিজ্ঞেস করে, তুমি কেন ডায়নাকে যুদ্ধ শেখাচ্ছ? তার বোন বলে, আমরা জানি একদিন অ্যারিস ফিরে আসবেই, আর যদি ডায়না যুদ্ধ না শেখে তাহলে সেটা ওর জন্য খুব বিপজ্জনক হবে। ও নিজেকে তখন রক্ষা করতে পারবে না। রানী তখন বলে, অ্যারিস ঠিক তখনই ডায়নাকে খুঁজে বের করবে যেই মুহূর্তে অ্যারিস তার শক্তিগুলো ফিরে পাবে।
রানীর বোন বলে ডায়না চাইলেও না চাইলেও একদিন অ্যারিসের মুখোমুখি তাকে হতেই হবে। তখন ডায়নার মা তার বোনকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ঠিক তাই হয়, ডায়না হয়ে ওঠে একজন দক্ষ যোদ্ধা। তার মধ্যে ছিল আরও অনেক অলৌকিক শক্তি, কিন্তু ডায়না এসব ব্যাপারে কিছুই জানতো না, কারণ কেউ কখনো তাকে এই শক্তির ব্যাপারে বলেইনি। একদিন ডায়না দাঁড়িয়েছিল সমুদ্রের কিনারায়। হঠাৎ সে দেখতে পায় একটা প্লেন সমুদ্রে পড়ে যাচ্ছে। প্লেনটা পানির নিচে ডুবে যাচ্ছিল, আর তাতে একজন মানুষও ছিল। ডায়না সেই মানুষটাকে বাঁচায় আর তাকে নিজেদের দ্বীপে নিয়ে আসে। এই প্রথম সে কোনো পুরুষকে দেখেছে, কারণ সে জীবনে কখনো কোনো পুরুষকে দেখেইনি। তাই সে ছেলেটিকে দেখে ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। ওই লোকটার নাম ছিল স্টিভ। তারপর সমুদ্রে কিছু নৌকা আর একটা বড় জাহাজ দেখা যায়। তারা স্টিভকে অনুসরণ করছিল। তারা ছিল জার্মান সেনা, যদিও কুয়াশার কারণে তাদের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। এদিকে একজন অফিসার প্লেনের একটা ভাঙা টুকরো দেখতে পায়, আর যখন সে সেটা ধরতে যায় তখন সে হঠাৎ করে সেই গোপন দ্বীপটাকে দেখে ফেলে। এতদিন যেই দ্বীপটা সারা বিশ্বের চোখ থেকে লুকানো ছিল, আজ প্রথমবারের মতো সেটা ধরা পড়ে যায়। ওই জার্মান অফিসার তখন স্টিভকেও দেখে ফেলে। জার্মান সৈন্যরা স্টিভকে ধরার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন স্টিভ ডায়নাকে বলে ওরা অনেক খারাপ মানুষ। একই সময়ে দ্বীপের নারী যোদ্ধারাও সেখানে এসে পৌঁছে যায়। জার্মান অফিসারদের হাতে ছিল বন্দুক, আর নারী যোদ্ধাদের হাতে ছিল তলোয়ার আর তীর ধনুক। তারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে জার্মান অফিসাররা বেশিক্ষণ তাদের সামনে থাকতেই পারেনি। একসময় এক জার্মান অফিসার ডায়নাকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ডায়নার সামনে এসে দাঁড়ায় তার মায়ের সেই বোন, যিনি ডায়নাকে এতদিন যুদ্ধবিদ্যা শিখিয়েছিল। তো সেই অফিসার গুলি ছোড়ে এবং ডায়নার খালা সেই গুলিতে মারা যায়। ডায়না ভীষণ কষ্ট পায় এবং খুব কান্না করতে থাকে। এরপর সব জার্মান সৈন্য শেষ হয়ে যায়, শুধু স্টিভ বেঁচে থাকে। তখন তারা স্টিভকেও শেষ করে ফেলতে যাচ্ছিল, কিন্তু ডায়না তার সামনে দাঁড়িয়ে সবাইকে বলে ও আমাদের সঙ্গে লড়াই করছিল। তখন তারা স্টিভকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো, তোমার উদ্দেশ্য কি? স্টিভ তখন জানায় আমি একজন গোয়েন্দা, আমি জার্মানদের ক্যাম্পে গুপ্তচর বৃত্তি করছিলাম। সে বলে আমি জানতে পারি জার্মানরা একটা ভয়ঙ্কর বিষাক্ত গ্যাস বানাচ্ছে, যেটা দিয়ে তারা সবাইকে মেরে ফেলতে পারবে। তারপর সে তাদের ডায়েরি চুরি করে পালিয়ে এসেছিল। সে আরও জানায় এই বিষাক্ত গ্যাস বানানোর আদেশ দিয়েছে এক জেনারেল। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, আর এইভাবেই সবাই মারা যাবে। আসলে দ্বীপের বাইরের বিশ্বে তখন প্রথম বিশ্বযুদ্ধর প্রস্তুতি চলছিল। এই দ্বীপের বাসিন্দারা বাইরের দুনিয়ার ব্যাপারে একেবারেই কিছু জানে না। তখন স্টিভ বলে আমি যদি এই ডায়েরিটা আমাদের হেডকোয়ার্টারে পৌঁছে দিতে পারি, তাহলে হয়তো এই যুদ্ধ এখানেই থেমে যাবে এবং এইভাবে লাখ লাখ মানুষের প্রাণ বেঁচে যাবে। ডায়না এটা শুনে বুঝতে পারে এটা সব অ্যারিসের কাজ। সে আবারও মানবজাতিকে শেষ করে দিতে এসেছে। ডায়না সিদ্ধান্ত নেয় সে মানবজাতিকে রক্ষা করবে, কিন্তু যদি ডায়না একবার দ্বীপের বাইরে চলে যায় তাহলে সে আর কখনো ফিরে আসতে পারবে না। তবুও ডায়না সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক মানুষদের রক্ষা করবে। সে যুদ্ধের জন্য নিজের বিশেষ পোশাক পরে নেয় এবং সঙ্গে নেয় সেই তলোয়ার যেটা জিউস তাদেরকে দিয়েছিলেন। ডায়না যখন দ্বীপ ছেড়ে যাচ্ছিল তখন তার মা সেখানে এসে পৌঁছায় আর বলে তুমি জানো যদি তুমি একবার এই দ্বীপের বাইরে যাও তাহলে আর কখনো ফিরে আসতে পারবে না। মানুষের দুনিয়া তোমার জন্য নয়। কিন্তু ডায়না বলে জিউস আমাদের বানিয়েছিল এই মানবজাতিকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করে আমি কি করব। এরপর স্টিভ আর ডায়না প্লেনে চড়ে সেই দ্বীপ ছেড়ে সেখান থেকে চলে যায়। স্টিভ সেই চুরি করা ডায়েরি নিয়ে যায় তার ঊর্ধ্বতন অফিসারের কাছে। অফিসার সেই ডায়েরি খুলে দেখে সেখানে প্রাচীন ভাষায় কিছু লেখা রয়েছে, কিন্তু কেউই সেই ভাষা বুঝতে পারে না। তখন ডায়না বলে এখানে দুইটা প্রাচীন ভাষায় লেখা। ডায়না হাজার হাজার ভাষা জানে এবং সে কথাও বলতে পারে। ডায়না তখন সেই ডায়েরি পড়ে শুনিয়ে দেয় যে জার্মানরা একটা বিষাক্ত গ্যাস তৈরি করেছে এবং সেটা তারা ফ্রন্ট লাইনে ব্যবহার করবে। তখন ঊর্ধ্বতন অফিসাররা বলেছিলেন জার্মানির সঙ্গে এক চুক্তির বিষয়ে। স্টিভ তখন বলে আমাকে একটা সুযোগ দাও, আমি তাদের সদর দপ্তর ভেঙে গুড়িয়ে দেব।
যেখানে তারা এই গ্যাস তৈরি করেছে, কিন্তু ঊর্ধ্বতনরা এতে রাজি হয় না। ডায়না তখন রেগে যায়, কারণ সে জানে জার্মানি যদি এই গ্যাস ছাড়ে তাহলে কোটি কোটি মানুষ একসাথে মারা যাবে। সে প্রত্যেক মানুষের জীবনকে সমানভাবে মূল্য দেয়। স্টিভ তখন ডায়নাকে সঙ্গে নিয়ে চলে যায়। সে বলে, আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু ডায়না বলে সে হলো অ্যারিস, সে কারো কথা শুনবে না। ডায়না বিশ্বাস করে অ্যারিসই এই যুদ্ধের নেতা, যিনি যে কোনো মূল্যে মানবজাতিকে শেষ করতে চান। অন্যদিকে জার্মানিতে ডক্টর মারুকে দেখা যায়, যে সেই বিষাক্ত গ্যাস তৈরি করেছেন। ডক্টর মারুর একটা সমস্যা হচ্ছিল, কারণ ডায়েরিটা সে হারিয়ে ফেলেছে। তখন জেনারেল এসে জিজ্ঞেস করে, কখন তোমার কাজ শেষ হবে? ডক্টর মারু বলে, আমি একটা নতুন গ্যাস তৈরি করেছি, যেই মানুষ এটা ব্যবহার করবে সেই শক্তিশালী হয়ে উঠবে। সে সেখানে একটা ক্যাপসুল ভেঙে দেয়। ক্যাপসুল থেকে ধোঁয়া যখন জেনারেলের নাকে যায়, সে এক ধরনের অলৌকিক শক্তি অনুভব করে আর আরও শক্তিশালী হয়ে ওঠে। এছাড়াও দেখানো হয় ডক্টর মারুর কাছে একটা নতুন ফর্মুলা এসেছে। ডক্টর মারু এই নতুন ফর্মুলা থেকে নতুন গ্যাস তৈরি করছিলেন। সেই গ্যাসের সাহায্যে একবারে কোটি কোটি মানুষকে মেরে ফেলা সম্ভব। অন্যদিকে স্টিভ ডায়নাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। যাত্রার আগে তারা একটা দল গঠন করে, যারা একসঙ্গে এই কাজগুলো করবে। যুদ্ধের ময়দানে পৌঁছালে ডায়না সেখানে থাকা মানুষগুলোকে দেখে খুব কষ্ট পায়। এরপর তারা বেলজিয়ামের ফ্রন্টে পৌঁছায়, যেখানে বোমা বর্ষণ চলছিল, মানুষ মারা যাচ্ছিল আর সবাই ছুটে বেড়াচ্ছিল এদিক ওদিকে। পরিস্থিতি ছিল ভীষণ খারাপ। তখন এক নারী তাকে থামিয়ে বলে, আমাদের সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে, অধিকাংশ মানুষকে গ্রামে দাস বানিয়ে রেখেছে। ডায়না সেই নারীর কাছে জানতে চায় এটা কোথায় হচ্ছে। মেয়েটি আঙুল তুলে দেখায়, জার্মানিরা সেখানে দখল করে আছে। ডায়না ওই জায়গায় যেতে চায় এবং স্টিভকে বলে, আমি এখানে থাকা মানুষদের সাহায্য করতে চাই। স্টিভ তাকে যেতে দেয় না, কিন্তু ডায়না তার কথা শুনিই না। পরে সে তার যোদ্ধার পোশাক পরে সেখানে চলে যায়, যেখানে জার্মান সৈন্যরা গুলি ছুড়ছিল। ডায়না তার হাতের বর্মের সাহায্যে গুলি থামিয়ে দিচ্ছিল। তারপর সে গুলির বিরুদ্ধে লড়াই করে। ডায়নার দৃষ্টি ছিল খুব তীক্ষ্ণ। জার্মানিরা ডায়নার দিকে গুলি ছুড়ছিল, কিন্তু ডায়নার ঢাল সব গুলি আটকে দিচ্ছিল। স্টিভ আর তার সঙ্গীরা এই দৃশ্য দেখে ডায়নার পিছনে আসতে শুরু করে। তারা জার্মান সৈন্যদের দিকে গুলি চালাতে থাকে। এদিকে ডায়না পৌঁছে যায় সেই জায়গায় যেখানে জার্মান সৈন্যরা গ্রামবাসীদের দাস বানিয়ে রেখেছিল। তো ডায়না জার্মান সৈন্যদের সাথে লড়াই করে তাদের খুব কষ্ট দিয়ে হারিয়ে দেয়। এদিকে জার্মানির অফিসাররা তার দিকে প্রচুর গুলি চালাচ্ছিল। ডায়না সব জার্মান অফিসারকে শেষ করে ফেলে, আর গ্রামবাসীরাও তখন মুক্তি পেয়ে যায়। এটা সম্ভব হয় ডায়না, স্টিভ আর তাদের সঙ্গীদের কারণে। গ্রামবাসীরা ডায়নাকে অনেক ধন্যবাদ জানায়। তখন স্মৃতিস্বরূপ এক ব্যক্তি তাদের ছবি তুলে নেয়, যেখানে ছিল ডায়না, স্টিভ আর তাদের 3 বন্ধু। এই একই ছবি ছিল যা ব্যাটম্যান ডায়নাকে পাঠিয়েছিল। অর্থাৎ এতক্ষণ আমরা এই ছবির পিছনের কাহিনী জানলাম। ছবি দেখে ডায়না পুরো গল্পটা এতক্ষণ মনে করছিল। এদিকে স্টিভ জানতে পারে জার্মান অফিসারদের একটা বড় পার্টি হবে, আর সে নিজেও সেখানে যেতে চায়। পরের দিন তারা যেভাবে হোক পার্টি অনুষ্ঠানের জায়গায় পৌঁছে যায়। সেখানে নিরাপত্তা খুবই কড়া ছিল। তারা যেভাবেই হোক ভিতরে ঢুকতে যাচ্ছে। জার্মান জেনারেলও সেখানে আসবে। এদিকে আমাদের ডায়না তাকে অ্যারিস মনে করছে। স্টিভ জার্মান অফিসারের ছদ্মবেশে ভিতরে ঢুকে সেই ডাক্তারের সঙ্গে দেখা করে, যিনি এই বিষাক্ত গ্যাস তৈরি করেছেন। সেই ডাক্তারের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিল, কিন্তু সেই ডাক্তারের থেকে কিছুই জানতে পারে না। তখন সে লক্ষ্য করে ডায়নাও পার্টিতে ঢুকে পড়েছে। ডায়না তার কাপড়ের মধ্যে সেই তলোয়ার লুকিয়ে রেখেছিল, যেটা যে কোনো দেবতাকে শেষ করতে পারবে। সে যখন তলোয়ার বের করে জেনারেলকে শেষ করতে যাচ্ছিল, তখন স্টিভ তাকে থামিয়ে দেয়। ডায়না বলে, আমি অ্যারিসকে শেষ করবই, আর তার মৃত্যু হলে সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। স্টিভ বলে, যদি সে অ্যারিস না হয় তাহলে তুমি কি করবে? অন্যদিকে দেখানো হয় জার্মানরা ওই বিষাক্ত গ্যাস একটা গ্রামে ছড়িয়ে দিয়েছে। ডায়না সেই গ্রামে যায় এবং দেখে হাজার হাজার মানুষ গ্যাসের কারণে মারা গেছে। এটা দেখে সে ভীষণ হতাশ হয়। ডায়না তখন সব কিছু বুঝে নিয়েছে যে এইসব অ্যারিসেরই কাজ, জার্মানিদের নয়। সে বলে, আমি যাব এবং জেনারেলকে শেষ করবই। স্টিভ দূর থেকে ধোঁয়ায় মরানো জায়গাটা দেখায়, আর ডায়না ঘোড়ায় চড়ে ওই জায়গায় যায়। সে পৌঁছে সব জার্মান সৈন্যকে সেখানেই মেরে ফেলে। তারপর সে জেনারেলের কেবিনে ঢুকে যায়, যেখানে জেনারেল ডায়নাকে গুলি করার চেষ্টা করছিল।
ডায়না ঢাল দিয়ে গুলি থামিয়ে দেয়। ডায়নার সাথে লড়তে জেনারেল ডাক্তারের বানানো সেই বিশেষ ট্যাবলেট থেকে ধোঁয়া নাকে শুকে নেয়, তাই ধোঁয়ার কারণে জেনারেল হয়ে ওঠে আরও শক্তিশালী। এরপর ডায়না আর জেনারেলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু জেনারেল কিছুতেই ডায়নার সাথে পেরে উঠছিল না। অবশেষে ডায়না তার তলোয়ার দিয়ে জেনারেলকে শেষ করে ফেলে। তাকে শেষ করার আগে ডায়না একবার বলে, মানবতার মঙ্গলের জন্য আমি তোমাকে মেরে ফেললাম। আসলে ডায়না এই জেনারেলকেই অ্যারিস মনে করেছিল। সে ভেবেছিল জেনারেলের মৃত্যুর পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু এরকম কিছুই ঘটে না। এদিকে জার্মানিরা আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ডায়না অবাক হয়ে যায়, কারণ সে বিশ্বাস করত যুদ্ধের দেবতা মারা গেলে এই সংঘাত হয়তো শেষ হয়ে যাবে। এদিকে স্টিভ আসে আর ডায়না তাকে বলে, আমি অ্যারিসকে শেষ করেছি, কিন্তু মানুষ এখনও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন? স্টিভ বলে আমার অ্যারিস সম্পর্কে কিছু জানা নেই। ডায়না বলে, আমি দেখেছি ছোট শিশুরা মারা যাচ্ছে আর কেউ তাদের দিকে খেয়ালও করছে না। এটা তখনই হয় যখন অ্যারিস মানুষের মনের উপর নিয়ন্ত্রণ চালায়। স্টিভ বলে, হয়তো মানুষ এমনই আর যুদ্ধ করতে যায়। ডায়না বলে, আমার মা সঠিক ছিলেন, মানুষ আমাদের সাহায্যের যোগ্যই নয়। স্টিভ তখন বলে ওঠে, এই মুহূর্তে তোমার আমাদের সাহায্য দরকার। যদি তুমি সাহায্য না করো তাহলে অনেক মানুষ এভাবেই মারা যাবে। এরপর স্টিভ সেখান থেকে চলে আসে আর ডায়না কিছু আওয়াজ শুনে পিছনে ফিরলে দেখে স্টিভের একজন ঊর্ধ্বতন অফিসার সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি ছিলেন ব্রিটেনের অফিসার, জার্মান অফিসার না, কিন্তু তিনি জার্মানিদের ক্যাম্পে ছিলেন। হঠাৎ সে বলে ওঠেন, তোমার মা ঠিক বলেছে, মানুষ আমাদের সাহায্যের যোগ্যই নয়। আমাদের মানুষকে শেষ করে দেওয়া উচিত, তারা লোভী মানুষ। আর ডায়না বুঝতে পারে এই হচ্ছেন আসল অ্যারিস। ডায়না বলে, তুমি তো অ্যারিস তাই না? বলেই সে ওই তলোয়ার নিয়ে তার সামনে এগিয়ে যায়। ডায়না তলোয়ার দিয়ে অ্যারিসকে আক্রমণ করে। তলোয়ার যখন অ্যারিসের হাতে লাগে তখন অ্যারিসের কিছুই হয় না, বরং তলোয়ারটাই নিমেষে পুড়ে ছাই হয়ে যায়। ডায়না এটা দেখে ভীষণ অবাক হয়, কারণ সে ভাবছিল এই তলোয়ার দিয়ে অ্যারিসকে শেষ করা যাবে। অ্যারিস তখন বলে, জিউস আমাকে মারার জন্য এই তলোয়ার বানায়নি, বরং তোমাকে বানিয়েছে। আর শোনো, মানুষরা আমাদের থেকে পৃথিবী ছিনিয়ে নিয়েছে, তারা পৃথিবী ধ্বংস করছে। আর যখন আমার বাবা আমাকে আঘাত করেছিল আমি দুর্বল হয়ে গিয়েছিলাম। আমি 1000 বছর ধরে এই দিনেরই অপেক্ষা করছি। মানুষ এখন বিষাক্ত গ্যাস তৈরি করেছে, কারণ আমি তাদের মস্তিষ্কে সেই ফর্মুলাগুলো ঢুকিয়ে দিয়েছি। আমি আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছিলাম। এখন কেউ আমাকে সফল হওয়া থেকে বাধা দিতে পারবে না। এরপর সে ডায়নাকে একটা ভিশন দেখায় আর বলে, দেখো মানুষ কিভাবে আমাদের পৃথিবী ধ্বংস করে দিচ্ছে। তারপর সে ডায়নাকে বলে, আমাদের সঙ্গে যোগ দাও, আমরা পৃথিবীর মানুষদের ধ্বংস করব, পরে এই পৃথিবী আমাদের হয়ে যাবে। সে আরও বলে, এই তলোয়ারটা যেটা তুমি ধরছো সেটা দেবতাদের শেষ করতে পারে না, আসল অস্ত্র তো তুমি, যেটা জিউস তৈরি করেছে। আসলে জিউস ডায়নাকে তৈরি করেছে মানুষদের রক্ষা করার জন্য এবং অ্যারিসের সঙ্গে লড়াই করার জন্য। ডায়না অ্যারিসকে বলে, আমি তোমার চিন্তার অংশ কখনোই হব না। এরপর ডায়না আর অ্যারিসের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অ্যারিস এবার নিজের আসল রূপে ট্রান্সফার হয়। এদিকে স্টিভ আর তার সঙ্গীরা জানতে পারে জার্মানরা লন্ডনে বিষাক্ত গ্যাস ছড়ানোর জন্য প্লেনে বোমা লোড করছে। এই জন্য স্টিভ প্ল্যান করেছে প্লেনটাকে তারা বাতাসেই ধ্বংস করে দেবে, এতে করে গ্যাস পৃথিবীতে পৌঁছাবে না। অন্যদিকে ডায়না আর অ্যারিসের মধ্যে এক প্রবল যুদ্ধে বোমা পড়ে আর ডায়না পাশে পড়ে যায়। স্টিভ এসে বলে, আমাকে চলে যেতে হবে। আর ডায়না বলে, চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। স্টিভ বলে, আমাকে মানুষদের বাঁচাতে দাও। এরপর স্টিভ সেই প্লেনে উঠে যায় যেটাতে গ্যাসের বোমা ছিল। এদিকে অ্যারিস তখনও ডায়নার সমর্থন চায়, কিন্তু ডায়না কিছুতেই রাজি হয় না। তাই অ্যারিস আক্রমণ করে ডায়নাকে মাটিতে ফেলে দেয়। কিন্তু ডায়না আকাশের দিকে তাকিয়ে প্লেনটা দেখে। স্টিভ নিজের সঙ্গে বোমা নিয়ে মহাশূন্যের দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়। ডায়না এটা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে। ফলে ডায়না অ্যারিসের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে যায় আর তার মধ্যে থেকে অদ্ভুত অদ্ভুত শক্তি বের হতে থাকে। অন্যদিকে স্টিভের সঙ্গীরা গ্যাস তৈরি করা সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। সেই ডাক্তার বেরিয়ে এসে ডায়নার সামনে এসে দাঁড়ায়। অ্যারিস তাকে বলে, এটাই হলো মানুষের আসল চেহারা, এবার তাকে শেষ করে দাও।
তারা একে অপরকে শেষ করতে চায়। ডায়না একটা ট্যাঙ্ক তুলে নিয়ে ডাক্তারকে শেষ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সে স্টিভের একটা ভিশন দেখতে পায়। স্টিভ বিদায় নেওয়ার সময় বলছিল, সব সময় ভালোবাসার পথ বেছে নিও। ডায়না তখন ডাক্তারকে ছেড়ে দিয়ে অ্যারিসের দিকে ঝাঁপিয়ে পড়ে। অ্যারিস তার শক্তি ব্যবহার করে বিদ্যুতের আঘাত দেয়, কিন্তু ডায়না তার হাতে সেই বিদ্যুৎ শোষণ করে নেয়। অ্যারিস আবারও আক্রমণ করে। ডায়না এবার তার শরীরে বিদ্যুৎ শোষণ করে নিজের মধ্যে জমা করতে থাকে। তারপর সে আকাশে উড়ে গিয়ে সেই বিদ্যুৎ একসাথে করে অ্যারিসের দিকে ছুঁড়ে মারে। ফলে অ্যারিস এরকমভাবে শেষ হয়ে যায়। তাই যোদ্ধারাও যুদ্ধ শেষ করে দেয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এভাবেই যুদ্ধ শেষ হয় এবং যোদ্ধারা শান্তিতে বাড়ি ফিরে আসে। তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হয়, আর সবার মাঝে ছিল আনন্দ আর শান্তি। এরপর গল্প ফিরে আসে বর্তমান সময়ে, যেখানে সে অসাধারণ নারী এই সব কিছু এতক্ষণ ভাবছিল। সে বলে, আমি সবসময় মানুষের রক্ষা করার চেষ্টা করেছি। এই যাত্রায় আমি দুটি জিনিস দেখেছি, অন্ধকার আর আলো, যেটা সত্যিকারের মানুষের ভিতরের অনুভূতি। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি অন্ধকারের দিকে যাব নাকি আলোর দিকে যাব। আমি জানি এই পৃথিবী ভালোবাসার মাধ্যমেই বাঁচানো সম্ভব। পরে সে ব্যাটম্যানকে একটা চিঠি পাঠায়, কারণ সেই তাকে স্মৃতিবাহী সেই ছবিটা দিয়েছিল। শেষ দৃশ্যে দেখা যায় সে আবারও তার ওয়ান্ডার উইম্যানের পোশাক পরে পৃথিবী রক্ষার জন্য প্রস্তুত। এভাবেই মুভির সমাপ্তি হয়। তো কেমন লাগলো আজকের গল্প? এইরকম আরও ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।